ঠিক আছে। আমরা যেটা দেখছিলাম ফটোভোল্টাইক্স। হ্যাঁ, তো এখানে আমাদের লাস্টের দিন আমরা এই যে ইয়ে দেখেছিলাম, ডিফারেন্ট টাইপস অফ সোলার সেল শুরু করেছিলাম। হ্যাঁ, তার মধ্যে পলিক্রিস্টালাইন, তারপরে দেখেছিলাম অ্যামরফাস সিলিকন সোলার সেল, তাই না? অ্যামরফাস সোলার সেল। ওকে, নাও তাহলে আজকে এখান থেকে আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে মাল্টি জাংশন সোলার সেল। হ্যাঁ, মাল্টি জাংশন, এটা তোমরা দেখবা যে আমাদের ওই প্রথম দিকে যে ইয়ে ছিল, আমাদের যে প্রথম দিকে স্লাইডে ওই যে আমরা যে এনআরএল এর রেকর্ড ইয়েগুলো দেখে এফিসিয়েন্সি গুলো দেখেছিলাম, ওখানে আমাদের টপে ছিল কিন্তু এরকম মাল্টি জাংশন সোলার সেল, ওখানে 3 জাংশন 4 জাংশন এরকম সোলার সেল ছিল। তাহলে এখন এখানে তোমার ইয়েটা কি, এটার তাহলে প্রিন্সিপালটা কি? হ্যাঁ, তার মানে আমরা যখন সিলিকন সোলার সেল পড়ছিলাম আমরা পড়েছি কি যে সিঙ্গেল পিএন জাংশন সোলার সেল, সিঙ্গেল পিএন জাংশন মানে একটা পিএন জাংশন থাকবে। তার মানে কি একটা পিএন জাংশন যদি তোমার থাকে, তুমি আমরা জানি কি আমরা কারেন্ট আছে আমার আর ভোল্টেজ আছে সোলার সেলে, তাই না? পাওয়ার আমরা পাচ্ছি কি কারেন্ট আর ভোল্টেজকে মাল্টিপ্লাই করে। তো তুমি যদি সিরিজে তাহলে এক একটা জাংশনে যেহেতু ভোল্টেজ ডেভেলপ করে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স থেকে ভোল্টেজ ডেভেলপ করে, তাহলে যদি তুমি মাল্টিপল জাংশন ইউজ করতে পারো, তাহলে কি হতে পারে, তাহলে তোমার ভোল্টেজ কিন্তু অ্যাড হতে পারে, তাই না? কারণ তোমার ওই যে ব্যাটারিকে সিরিজে কানেক্ট করার মতো ব্যাপার। হ্যাঁ, ব্যাটারিকে যদি তুমি সিরিজে কানেক্ট করো তাহলে তোমার কি হবে, তাহলে তোমার হলো যে ধরো 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি যখন আমরা সিরিজে কানেক্ট করি তখন কি হয়, 3 ভোল্ট হয়। তাহলে এখানে তাহলে তোমার যদি সিরিজে কয়েকটা সোলার সেল অ্যাড করতে পারো, তাহলে প্রত্যেকটা যদি এরকম তার একটা ভোল্টেজ ডেভেলপ করে, তাহলে সেই ভোল্টেজ গুলো যদি সিরিজে কানেক্টেড হয় তাহলে কি আমার সবগুলো যোগ হয়ে ভোল্টেজটা আমার ভিওসি ফাইনালি যেটা ওপেন সার্কিট ভোল্টেজ দাঁড়াবে, বা তুমি ভিএমপি বলো না কেন অসুবিধা নেই, যে ম্যাক্সিমাম যে পাওয়ার পয়েন্টের যে ভোল্টেজটা সেটা কি এক সিঙ্গেল একটা থেকে বেড়ে যাবে, তাই না? দ্বিগুণ, দুইটা যদি হয় একই টাইপের কাছাকাছি টাইপের যদি সেল হয়, হ্যাঁ, দুইটা হলে তাহলে ডাবল হয়ে যাবে ভোল্টেজ, হ্যাঁ, তিনটা হলে 3 গুণ হয়ে যাবে, মোটামুটি এরকম, তাই না? তাহলে কিন্তু পাওয়ারও দেখো, পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট, তাহলে ভোল্টেজ যেহেতু বেড়ে যাচ্ছে পাওয়ারও কিন্তু বেড়ে যাবে। কাজে দেখো এই যে এই ইয়েতে তোমার এই সিঙ্গেল জাংশনের থেকে মাল্টি জাংশন যদি আমরা করতে পারি তাহলে কি হবে, আমার সোলার সেলের পাওয়ারটা বেড়ে যাচ্ছে, এবং এই জন্য তখন দেখা যায় এফিসিয়েন্সি আমাদের বেড়ে যায়। পাওয়ার যেহেতু তুমি বেশি পাচ্ছ, একই ইনপুট সোলার এনার্জি দিচ্ছ তুমি, কিন্তু পাওয়ার বেশি পাচ্ছ, তো অবভিয়াসলি তোমার এফিসিয়েন্সি ইনক্রিজ করবে। সেজন্য এই যে 46-47% পর্যন্ত আমরা পাই এই যে মাল্টি জাংশন সোলার সেলে। ওকে ফাইন, তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মাল্টিপল জাংশন তৈরি করব এবং তাদেরকে সিরিজে কানেক্ট করব, সেটা আমাদের টার্গেট। তাহলে এখন ঘটনা হচ্ছে যে তোমার তো আসলে সোলার সেল যে তৈরি করবে, একটা জাংশন তৈরি করবে, সেখানে তোমার লাইট পড়বে। হ্যাঁ, তোমার টার্গেট হচ্ছে লাইট ফেলানো। তা লাইট যখন পড়বে তাহলে তুমি এইটাকে কি করবা, মানে লাইটকে কিভাবে প্রত্যেকটা জাংশনের উপর ইনসিডেন্ট করবা, তাই না? এখানে হচ্ছে ব্যাপার যে আমি বিভিন্ন জাংশন আছে আমার, তাহলে সেটাকে কিভাবে, কারণ একটা জাংশনের উপর যখন লাইট পড়বে সে তো অ্যাবজর্ব করবে, তো সেটা তো পরের জাংশনে যাবে না, তাই না? এরকম একটা ব্যাপার থাকে। তো এই জিনিসটাকে আমরা করতে চাইলে, সলভ করতে চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আমাদের যে টোটাল স্পেকট্রাম, খেয়াল করো এই যে এইটা আমাদের এই যে এখানে আমাদের বাম পাশে যে ফিগারটা দেখতেছো, এটা হচ্ছে যে AM1.5 স্পেকট্রাম, যেটা আমরা স্ট্যান্ডার্ড যে ক্যারেক্টারাইজেশনের জন্য স্ট্যান্ডার্ড আমাদের আছে সেই হিসাবে AM1.5 এর স্পেকট্রাম আমরা ইউজ করি। হ্যাঁ, তাহলে এইটা এই স্পেকট্রাম, তা আমরা এই স্পেকট্রামটা ইউজ করব, এবং এই স্পেকট্রামে কতটা পর্যন্ত তুমি ইউজ করতে পারবে সেটা ডিপেন্ড করে তুমি যেই ম্যাটেরিয়াল দিয়ে সোলার সেল বানাচ্ছ সেই ম্যাটেরিয়ালের এনার্জি গ্যাপের উপর। তোমার এনার্জি গ্যাপ যত হবে সেই হিসাবে
তার ল্যামডা, তার করেসপন্ডিং যে এনার্জি গ্যাপ ইজি, তার করেসপন্ডিং যে ল্যামডা হবে, ল্যামডা ইকুয়ালস ইজি ডিভাইড বাই সি। হ্যাঁ, এই যে সরি সি ডিভাইডেড বাই ইজি। হ্যাঁ, তার ল্যামডা, তাহলে এইটা যখন এটা যে পাচ্ছ সেইটা সেইটা হিসাবে তুমি ইয়ে পাচ্ছ, কি বলে, সেই ল্যামডা অনুযায়ী তুমি এখানে অ্যাবজর্ব করতে পারবা। যেমন দেখো এখানে সিলিকনের দেখানো আছে, সিলিকনে হচ্ছে 1.12 ইলেকট্রন ভোল্ট। 1.12 ইলেকট্রন ভোল্ট হলে তাহলে দেখো যে সি বাই যদি তুমি ই দাও, হ্যাঁ, তাহলে যে এটা হয় দেখো এইখানে, তাই না, এই পর্যন্ত আসে। এই ধরো কত 1100 বা এটা 1250, ধরো 1100 একটু কম, এত ন্যানোমিটার ওয়েভলেংথ পর্যন্ত। মোটামুটি এত ওয়েভলেংথ, ন্যানোমিটার ওয়েভলেংথ। তাহলে এই যে এতশো, তাহলে 1100 প্রায় ন্যানোমিটার ওয়েভলেংথ এই পর্যন্ত কিন্তু অ্যাবজর্ব করতে পারছে। কেন? এটা হচ্ছে তোমার কার লিমিটেশন, এটা হচ্ছে সিলিকনের এনার্জি গ্যাপের লিমিটেশন, যে এনার্জি গ্যাপ 1.12 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তাহলে এখন তুমি যদি আরো কম, তাহলে তুমি যদি এদিকে আরো যেতে চাইতা, দেখো উপরের দিকে গুলো কিন্তু তুমি অ্যাবজর্ব করতে পারছো না। এটা কিন্তু তোমাকে তোমার সিলিকনের মধ্যে দিয়ে এই যে উপরে এটার উপরে লাল যেটা আছে তার উপরে যে রিজনটা আছে, এই রিজনটা কিন্তু ট্রান্সমিট করে যাবে থ্রু সিলিকন ম্যাটেরিয়াল, এটাকে অ্যাবজর্ব করতে পারবে না। তাহলে তুমি যদি এই অংশটা যদি কাল্টিভেট করতে চাও, হ্যাঁ, হারভেস্ট করতে চাও, যে আমি ওই উপরে পার্টটাও অ্যাবজর্ব করাবো, তাহলে তোমার কি লাগবে? কম ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল লাগবে, তাই না? কম ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল। তো কম ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল হলে কি করতে পারো তুমি, কি কাজ করবা? ওকে, তোমার ফাইন, তোমার আরেকটা অপশন আছে যে ঠিক আছে, তাহলে তুমি কম ব্যান্ড গ্যাপের ম্যাটেরিয়াল ইউজ করো, ক্ষতি কি, তাই না? তাহলে আমরা এই হিসাবে কি করতে পারি দেখো তো, আমরা যে কাজটা করতে পারি, দেখো একটু, হ্যাঁ, আমরা এখানে একটু বোর্ডে দেখাই আমি। হয়ে গেল, এই কম ব্যান্ড গ্যাপ। তাহলে দেখো আমরা, তুমি এখানে যে ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, ম্যাটেরিয়াল আছে সোলার সেল, হ্যাঁ, সোলার সেল, এখানে তোমার সানলাইট পড়ছে, তাই না? এখন তোমার এখানকার ইজির উপর ডিপেন্ড করবে, তাই না? ইজির উপর ডিপেন্ড করবে যে এখানে কিছু অ্যাবজর্ব হবে আর কিছু ট্রান্সমিট করে যাবে। এখন তুমি ইজি যেটা আছে, হ্যাঁ, সেটা যদি তোমার এই যে আমরা এরকম কিছু তুমি এই পর্যন্ত নিতে পেরেছিলা ধরলাম, তুমি যদি এদিকে যেতে চাও তাহলে ইজি ভ্যালু কমায় আনতে হবে, তাই না? যেমন আমাদের ছিল 1.12 ইলেকট্রন ভোল্ট সিলিকনের ক্ষেত্রে। তো তুমি যদি আরো পারফরমেন্স বেটার চাও, মানে আরো বেশি অ্যাবজর্ব করতে চাও, তাহলে কি হবে? তুমি এটাকে ধরো 0.6 ইলেকট্রন ভোল্টে নামায় আনলা, এমন ম্যাটেরিয়াল নিয়ে ইউজ করলা, তাহলে কি হবে? এটা এদিকে কোথাও চলে যাবে, তাই না? সামনের দিকে চলে যাবে, তাহলে তুমি বেশি অ্যাবজর্ব করতে পারতেছো। ওকে ফাইন, দ্যাটস গুড। কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিছু ব্যাপার আছে। তুমি দেখো, তুমি কিন্তু যদি একটা ম্যাটেরিয়াল দিয়ে পুরাটাকে অ্যাবজর্ব করাও, তাহলে দেখো তোমার কি 0.6 এর উপর গেলেই কিন্তু সে অ্যাবজর্ব করবে। এখন ঘটনা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে আমার এনার্জি গ্যাপ, তাই না? ধরো ইজি, এটা হচ্ছে ইভি, এটা হচ্ছে ইসি, ঠিক আছে? তা এখন তোমার একটা যখন তাহলে এটা যদি ধরো ধরো এই ডিফারেন্সটা ইজিটা হচ্ছে 0.6 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, ধরলাম আমি। এখন যখন তোমার ধরো 1.5 ইলেকট্রন ভোল্টের একটা আসলো, ফোটন আসলো 1.5 ইলেকট্রন ভোল্টের, হ্যাঁ, ঠিক আছে? তখন তাহলে এটা ধরো এই যে এরকম লেভেলে, হ্যাঁ, তাহলে এইরকম এনার্জি লেভেলে একটা ফোটন এসে, তাহলে এটা কি করবে? এই যে ইলেকট্রনটা এখানে উঠে যাবে, এখানকার ইলেকট্রন মানে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন এখানে উঠে যাবে। এখন তোমাদের মনে, কারণ কি, এখান থেকে এখানে ডিফারেন্স ধরো 1.5 ইলেকট্রন ভোল্ট। এখন তোমরা জানো যে এটা বেসিক্যালি কি কন্ডাকশন ব্যান্ডের মধ্যে, হ্যাঁ, কন্ডাকশন ব্যান্ড যে এক্সট্রা এনার্জি নিয়ে যেটা গেল, সেটা কিন্তু এই যে এতটুকু কিন্তু তার এক্সট্রা এনার্জি, এটা না হলেও চলতো, কারণ অ্যারাউন্ড 0.6 ইলেকট্রন ভোল্ট হলেই, বা জাস্ট অ্যাবাভ 0.6 ইলেকট্রন ভোল্ট হলেই ব্যালেন্স ব্যান্ড ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে, তার মানে ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতে পারবে। তাহলে এই যে এক্সট্রা যেটা, এইটা কিন্তু সে এইটা নিয়ে সে বসে থাকবে না, এই এক্সট্রা এনার্জিটা সে আস্তে আস্তে রিলিজ করে দেয়, আস্তে না মানে সে রিলিজ করে দেয়, সোজা কথা একটু করে। এবং রিলিজ করে দেওয়া মানে এই যে এটা যে রিলিজ করে দিয়ে সে এইদিকে নেমে আসবে কাছাকাছি,
হ্যাঁ, এই যে ইসির কাছাকাছি নেমে আসবে। হ্যাঁ, এবং এতটুকু এনার্জি সে সাধারণত ফোনন হিসাবে রিলিজ করে, থার্মাল এনার্জি হিসাবে। তাহলে তুমি যদি একটা ম্যাটেরিয়াল দিয়ে পুরাটাকে অ্যাবজর্ব করাও, পুরা স্পেকট্রামকে, তাহলে অনেক এই যে যেগুলো হায়ার এনার্জির ফোটন সেগুলো অ্যাবজর্ব হবে, লো এনার্জি ফোটন গুলো অ্যাবজর্ব হবে। ভালো কথা, লো এনার্জি ফোটন গুলো অ্যাবজর্ব হলে আমার খুব একটা সমস্যা নেই, কারণ ধরো 0.7 0.8 এর কাছাকাছি ইলেকট্রন ভোল্টেজ যেগুলা ফোটন সেগুলোকে অ্যাবজর্ব করতে 0.6, কাজে এখানে যে এনার্জি রিলিজটা হবে থার্মাল এনার্জি, ফোনন যেহেতু ফোনন মানে এক্সট্রাটা ফোনন হিসাবে রিলিজ হবে, তাই না? কাজে 0.6 হলে ধরো সে এখানে আছে, হ্যাঁ 0.7 হলে এখানে আছে, কাজে এইগুলা কিন্তু অল্প অ্যামাউন্টের। এই অ্যামাউন্টের এনার্জি যদি থার্মাল এনার্জি রিলিজ করে, সোলার সেলের মধ্যে খুব বেশি টেম্পারেচার বাড়বে না। বাট যে এরকম যদি বড় বড় অ্যামাউন্টের এনার্জি, হ্যাঁ, সেটা যখন সে ফোনের হিসেবে রিলিজ করবে, তাহলে তখন কিন্তু থার্মাল এনার্জিটা অনেক বেড়ে যাচ্ছে, টেম্পারেচার অনেকটা রাইজ করতেছে, সেটা কিন্তু ডিভাইসের পারফরমেন্সের জন্য ভালো না। সো তুমি সিঙ্গেল একটা দিয়ে সব এনার্জিকে আমি ইয়ে করাবো, সব ফোটনকে অ্যাবজর্ব করবো, এই জিনিসটা হলে হয় কি যে এই এক্সট্রা এনার্জিটা এইগুলা বেসিক্যালি আরো বঞ্চ তোমার থার্মাল এনার্জি বাড়ায় দিবে তোমার সেলের মধ্যে বা ডিভাইসের মধ্যে। সো এটা বদলে আমি একটা সেল দিয়ে সবকিছুকে ইয়ে না করে, মানে অ্যাবজর্ব না করে, আমি যদি একটু স্প্লিট করে দেই, স্প্লিট করি এইভাবে যে আমি কয়েকটা সেল যদি রাখি, হ্যাঁ কিরকম কয়েকটা সেল বলতে, তাহলে আমি এখানে একটা সেল রাখলাম, এখানে একটা সেল রাখলাম, ধরো এখানে একটা সেল রাখলাম, হ্যাঁ, তাহলে আমি ইনসিডেন্ট লাইট ফেলাবো আবার উপর থেকেই, প্রত্যেকটা, তাহলে এবং ম্যাটেরিয়াল সেলগুলা ম্যাটেরিয়াল আমি একই নিব না, আমি ডিফারেন্ট এনার্জি ক্যাপের ম্যাটেরিয়াল নিব। যেমন এটা হচ্ছে EG1 বলি আমি, হ্যাঁ EG1, এটাকে বলি EG2, হ্যাঁ এটাকে বলি EG3, ধরো এরকম নিলাম। তা এখন আমি করব কি, তাহলে দেখো আমি কিছু ফোটন এনার্জিকে বা ফোটনকে আমি এখানে এই রিজনে অ্যাবজর্ব করব, বাকিগুলোকে ট্রান্সমিট করতে দিব, হ্যাঁ, আবার এখানে কিছু অ্যাবজর্ব করব, বাকিটুকুকে ট্রান্সমিট করতে দিব, সেগুলোকে আমি এখানে অ্যাবজর্ব করানোর টার্গেট করব, ঠিক আছে? তাহলে এইখানে আমি যদি এখানে ধরো আমি একটু বড় অ্যামাউন্টে বড় এনার্জি ক্যাপের কোন ম্যাটেরিয়াল চুজ করি, ধরো হ্যাঁ ধরে নিলাম 2.2 ইলেকট্রন ভোল্টের, ঠিক আছে 2.2 বা হ্যাঁ বা 1.8 ইলেকট্রন ভোল্টের, হ্যাঁ 1.8 ইলেকট্রন ভোল্টের ইউজ করলাম। তাহলে তোমার উপরেরটা করবে কি, উপরেরটা করবে কি, এটা 1.8, তার মানে এটা হচ্ছে এটা বড়, এখানে ডিফারেন্স ইসি, এটা ইভি, এখানে 1.8 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, তাহলে এই 1.8 ইলেকট্রন ভোল্ট বা তার থেকে বেশি যে এনার্জি ফোটনগুলো আছে সেগুলা এখানে অ্যাবজর্ব হবে, কিন্তু 1.8 এর নিচে যেগুলো আছে সেগুলা কিন্তু এখানে অ্যাবজর্ব হবে না, সেগুলা কি করবে, সেগুলা পাস থ্রু করবে, হ্যাঁ পাস থ্রু করবে। তো এগুলা যখন পাস থ্রু করবে তাহলে দেখো, হ্যাঁ তাহলে তার মানে আমার এইখানে স্পেকট্রাম যেটা আছে সেটা উপরের দিকের একটা পার্ট, হ্যাঁ তার মানে একটা হাই এনার্জি, তার মানে এই 1.8 ইলেকট্রন ভোল্ট, এটা তো আমি ল্যাম্বডা দিয়ে বলতেছি, তো এটা তো আমরা ল্যাম্বডা দিয়ে সামনে এভাবে দেখাই, হ্যাঁ তাহলে কতটুকু সে নেবে, দেখো সে হাই এনার্জির একটা 1.8 ইলেকট্রন ভোল্ট উপর থেকে নিবে, তার মানে ল্যামডা হিসাবে, ল্যামডা তো রেসিপ্রোকাল, হ্যাঁ তো ল্যামডা হিসাবে একটা সার্টেন ল্যামডা নিচ পর্যন্ত নিবে, তার মানে ধরো আমি এটাকে ল্যামডা ইজি এর করেসপন্ডিং, হ্যাঁ এটাকে ল্যামডা 1 বলতেছি, ল্যামডা 1, EG1 এর করেসপন্ডিং ওয়েভলেন্থকে ল্যামডা 1 বললাম, তাহলে সে এতটুকু পর্যন্ত এই এনার্জিটা অ্যাবজর্ব করবে হচ্ছে প্রথম লেয়ারটা। দেখো এই যে হায়ার ওয়েভলেন্থ তার মানে লোয়ার এনার্জি, EG1 এর থেকে যে লোয়ার এনার্জি যেগুলো আছে, তাহলে এখান থেকে যেগুলো পাস থ্রু করতেছে সেগুলো কিন্তু লেস দেন, হ্যাঁ লেস দেন EG1, হ্যাঁ বা লেস দেন EG1, হ্যাঁ লেস দেন EG1 হবে, তাই না? EG1 লেস দেন, এখানে এইখান থেকে যেগুলো পাস থ্রু করে গেল লেস দেন EG1, তাহলে কি এইগুলা, তাহলে দেখো এখানে আমি কি করলাম, আমি উপরের দিকে এগুলা নিচ্ছি, কাজে এখান থেকে 1.8 এর থেকে একটু বেশি যেগুলো আছে সেগুলো শুধু এখানে অ্যাবজর্ব করলো, এবং তাহলে একদম নিচের দিকের গুলা এই যে 1.8 এগুলা কিন্তু নিচের দিকে অ্যাবজর্ব হবে না, এটা এখানে অ্যাবজর্ব হয়ে যাবে, কিন্তু বাকিগুলাকে পাস করতে দিল। নেক্সট আমি কি করবো, EG2 যেটা ম্যাটেরিয়াল নিচ্ছি সেটা নিব এর থেকে একটু ছোট, ধরো আমি নিলাম ধরো
1.1 ইলেকট্রন ভোল্ট নিলাম, হ্যাঁ ধরলাম 1.1 ইলেকট্রন ভোল্ট। তো 1.1 ইলেকট্রন ভোল্ট নিলে তাহলে এখন দেখো 1.1 মানে λ2 ধরো, এটা করেসপন্ডিং ওয়েভলেন্থ আমরা λ2 ধরলাম, ধরো এখানে λ2। তাহলে এই 1.1 থেকে 1.1 থেকে 1.8, হ্যাঁ এইটা ধরো, তাহলে এই যে 1.8 λ1, এই 1.1 হচ্ছে λ2, এটা করেসপন্ডিং। তাহলে এই এখন এই অংশটা, এই পার্টটা দেখো, এই পার্টের যে তখন এ অ্যাবজর্ব করবে সেকেন্ড লেয়ারটা, এবং এখানে থেকে পাস থ্রু করবে হচ্ছে যেগুলো হচ্ছে লেস দেন Eg2, তার মানে এই রিজনে এগুলো শুধু পাস থ্রু করবে। এবং আমি এখানে হয়তো তাহলে আরেকটা নিয়ে নিলাম, যেটা ধরো 0.6 ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ 0.6 ইলেকট্রন ভোল্ট নিলাম, হ্যাঁ। তাহলে এই পার্টটা এখন ধরো এটা হচ্ছে করেসপন্ডিং টু λ3, ধরো আমি এখানে ধরলাম λ3। তাহলে এখন এই যে এই পার্টটা তাহলে কে নিল, এই থার্ড যে আমার ইয়েটা আছে Eg3 এর করেসপন্ডিং যে ম্যাটেরিয়ালটা, সেই ম্যাটেরিয়ালটা এটাকে নিল। তাহলে দেখো আমি পুরাটাকে, তুমি বলতে পারো যে পুরাটাই আমি 0.6 দিয়ে কভার করতে পারতাম। আর ঘটনা হচ্ছে 0.6 দিয়ে কভার করলে দেখো যেগুলো বড় এনার্জি ফোটন সেগুলো সে অ্যাবজর্ব করতো, এবং সেখানে একটা ভালো ইসি থেকে একটা বিরাট ডিফারেন্স থাকতো এনার্জি, সেই এনার্জিটা ওই থার্মাল এনার্জিতে কনভার্ট হতো, হ্যাঁ। কাজে ওইটা তোমার সেলটা তাহলে থার্মালি অনেক অনেক টেম্পারেচার অনেক বেশি হতো, গরম হয়ে যেত, এটা সেলের পারফরমেন্সের জন্য ভালো না। সো আমরা এইটা করতে চাই না, শুধু শুধু আমরা ফোনন ক্রিয়েট করতে চাই না ডিভাইসের মধ্যে, ইলেকট্রনিক বা অপ্টো ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে। সো আমরা কি করলাম দেখো, এখানে ভাগ করে দিলাম, হ্যাঁ। তাহলে এইটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তার মানে যখন এটাকে আমি সেল বলবো, দ্যাট মিনস এটাকে আসলে একটা এটা কিন্তু একটা সেল হিসাবে অ্যাক্ট করতে হলে এটাকে একটা জাংশন হতে হবে, এখানে একটা জাংশন থাকতে হবে। তার মানে এখানে একটা পিএন জাংশন আছে ধরো, তারপরে এটা আরেকটা সেল, তাহলে এখানেও একটা পিএন জাংশন আছে, এটা আরেকটা সেল, এখানেও আরেকটা পিএন জাংশন আছে। তাহলে এটাকে আমরা বলছি মাল্টি জাংশন। দেখো এখানে মাল্টিপল জাংশন ইউজ করতে, সিঙ্গেল একটা জাংশন না। কেন করলাম, আমার স্পেকট্রামটাকে আমি স্প্লিট করলাম, স্প্লিট করে বিভিন্ন রিজিয়নের যে এনার্জি, ফোটন এনার্জি, তাদেরকে আমি বিভিন্ন সেল দিয়ে অ্যাবজর্ব করাচ্ছি। অবভিয়াসলি সবচেয়ে উপরে যেটা আলোর দিকে থাকবে, সবচেয়ে উপরে টপ সেল, হ্যাঁ, সেই সেলটা হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপের হবে। ওয়াইড ব্যান্ড গ্যাপের হলে তখন সে কি করলো, সে শুধু বড়গুলা ধরলো, বড় ফোটনের এনার্জি গুলো অ্যাবজর্ব করলো, সে ছোটগুলো ধরলো না। এটা যেমন এটা কিন্তু 1.1 বুঝি, তাই না? তাহলে এটা একটা ছোট, এই যে এটা 1.1 ইলেকট্রন ভোল্ট। আবার ছোট, এটা আরো ছোট, তাই না? এটা 0.6, হ্যাঁ ধরো 0.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো এই যে, তাহলে এটা বড়, এটা ছোট, এটা তত ছোট। তাহলে কি আমার এইভাবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, কারণ আবার ছোটটা সবচেয়ে উপরে দিয়ে দিও না, কারণ তাহলে কিন্তু প্রথমে সব অ্যাবজর্ব করে ফেলবে আর পাস থ্রু করবে না। কাজে সেই কাজ আমরা করবো না, আমরা সবচেয়ে বড়টাকে উপরে দিব, এবং তারপরে সেকেন্ডটাকে, তারপরে থার্ডটাকে। আমি তিনটা দেখালাম, মনে রাখবা তিনটা, এটার কোনো নিয়ম রুল নাই, তিনটাই দিতে হবে তা না, তুমি ইচ্ছা হলে আরো বেশি দিতে পারো, তাহলে আরো এফিসিয়েন্ট হবে। খেয়াল করো, তুমি যদি শুধু থিওরিটিক্যাল ব্যাপারটা চিন্তা করো, তাহলে যত ছোট ছোট ভাগে স্প্লিট করব, তত কিন্তু আমার এই যে থার্মাল এনার্জিটা আরো কম রিলিজড হবে। কারণ তুমি তো তখন ছোট ছোট ভাবে ভাগ করো, তাহলে প্রত্যেকটা সেলের মধ্যে যেটা অ্যাবজর্ব হবে, সেখানে ফোটন এক্সট্রা এনার্জি নিয়ে যে ফোটনগুলো অ্যাড হবে, সেগুলো কম থাকবে এক্সট্রা এনার্জিটা। কাজেই ফোটন এনার্জি যেটা তৈরি হবে সেটাও কম, হ্যাঁ, লেস ভ্যালু ফোটন এনার্জি তৈরি হবে। কাজে সেটা ভালো আমাদের জন্য। বাট এখন তুমি যদি বলো ঠিক আছে, তাহলে আমি 3টা বদলে 8টা 10টা সেল নিয়ে করি, করতে পারো, ওই যে বললাম থিওরিটিক্যালি করতে পারো, বাট প্র্যাকটিক্যালি আবার ওই অন্য ঝামেলা আছে। প্র্যাকটিক্যাল তৈরি করার জন্য এতগুলা লেয়ার তৈরি করা, হ্যাঁ, তারপরে কারেন্ট ম্যাচ করা, এগুলা চ্যালেঞ্জ। কাজে আমরা খুব বেশি করি না, হ্যাঁ, আমরা দেখবা যে 3টা বা 4টা, হ্যাঁ 4টা পর্যন্ত হয়তো জাংশন তৈরি করি। খুব বেশি জাংশন আমরা তৈরি করতে পারি না, হ্যাঁ, পারি না মানে এগুলা ওই ফেব্রিকেশনের ডিফিকাল্টিজ, কারেন্ট ম্যাচিং এর ডিফিকাল্টিজ, বেশ কিছু কমপ্লিকেসি তৈরি হয়। আবার বেশি নিলে যে সুবিধা ছিল, আবার তোমার ভোল্টেজও কিন্তু বাড়বে। কাজে আমাদের টার্গেট বেশি সেল ইউজ করে, তাই না? 3টার বদলে 4টা নিলে, হ্যাঁ, তোমার ভোল্টেজ কিন্তু আরেকটা অ্যাড হচ্ছে। প্রত্যেকটা কিন্তু আমরা সিরিজে কানেক্ট করবো, এই সেলগুলা সিরিজে কানেক্ট করলে তখন কি হবে, প্রত্যেকটা ভোল্টেজ অ্যাড হবে, এবং ভোল্টেজ অ্যাড হবে মানে তোমার ভিওসি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি পয়েন্ট ধরো 4 ভোল্ট ইয়ে করে বা 0.3 ভোল্ট ক্রিয়েট করে, হ্যাঁ, এটা ধরো 0.7 ভোল্ট, তাহলে 0.3 0.7 1 ভোল্ট হয়ে যাচ্ছে দুইটা মিলে।
এটা ধরো 1.5 ভোল্ট ক্রিয়েট করে, তাহলে দেখো 2.5 ভোল্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে দেখো তাহলে এই যে একটা সেলে আমার সিলিকন একটা সেলে যেমন ছিল 0.7 ভোল্ট, এখানে ধরো ওভার 2 ভোল্ট হয়ে যাচ্ছে, তার মানে দ্বিগুণ প্রায় হয়ে যাচ্ছে। তার মানে তুমি যখন পাওয়ার ডিসি পাওয়ার ক্যালকুলেট করবা, কারেন্ট যদি একই থাকেও তোমার ভোল্টেজ ডাবল হয়ে যাচ্ছে, তার মানে পাওয়ার প্রায় ডাবল হয়ে যাবে কিন্তু। হুম, এইটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, যে এইভাবে এই জন্য আমরা মাল্টিপল জাংশন সোলার সেল ইউজ করি, যে আমার এফিসিয়েন্সি তাহলে বাড়বে। আমি একই এনার্জি, এই লাইট এনার্জি কিন্তু ন্যাচারালি যেটা আসতেছে, কাজে এটা তোমার ইনসিডেন্ট এনার্জি সেম। এখানে তুমি যদি পাওয়ার বেশি তৈরি করতে পারো স্ট্রাকচারের মধ্যে, তাহলে অফকোর্স তোমার এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। এই কারণেই মাল্টিপল জাংশন সোলার সেল গুলোতে দেখবা এফিসিয়েন্সি ওই যে 40 অ্যাবাভ, মানে 3টা জাংশন তৈরি করলেই তোমার দেখা যাবে বেশ অনেক এফিসিয়েন্সি চলে আসে। 46 47 এরকম আমরা পাই। আচ্ছা, এখন তাহলে এখন আমরা দেখো একটু এদিকে দেখো, হ্যাঁ, যে আমরা নেক্সট তাহলে আমরা একটু আবার এটা দেখি, ওই স্লাইড গুলো একটু দেখি আবার কোথায়, এখানে আছি দাঁড়াও। তাহলে এখানেও দেখো, এখানে যে একটা ফিগার দেখিয়েছে, দেখো এখানে আমরা এক্সাম্পল হিসাবে, হ্যাঁ, যে এই যে শুধু সিলিকন দিয়ে অ্যাবজর্ব করা ছিল সিঙ্গেল জাংশন, ডান পাশে ফিগারটা হচ্ছে মাল্টি জাংশন। এখানে 3টা দেখো, এখানে 3টা ভাগে ভাগ করছে, তার মানে 3টা। আবারও এই উপরেরটা গ্রে কালারটা হচ্ছে তোমার 1.5 AM এর স্পেকট্রাম। আর এখানে দেখো 3টা লেয়ার, গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফেট একটা লেয়ার নিয়েছে, গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড একটা লেয়ার নিয়েছে, আর জার্মেনিয়াম একটা লেয়ার নিয়েছে। তাহলে এনার্জি গ্যাপ দেখো, এই যে 1.7 ইলেকট্রন ভোল্ট, 1.18 ইলেকট্রন ভোল্ট আর 0.67 ইলেকট্রন ভোল্ট। তাহলে অবভিয়াসলি সবচেয়ে টপে রাখবা তুমি গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড, তারপরে মাঝখানে থাকবে গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড, এবং সবচেয়ে বটমে থাকবে, নিচে থাকবে হচ্ছে জার্মেনিয়াম। এই যে জার্মেনিয়াম এই পার্টটা অ্যাবজর্ব করে, ওই যে গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড মাঝখানে এই অংশটা, নিচের দিকে এটা হচ্ছে গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড। আচ্ছা, এই যে ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে এই যে জিনিসটা এরকম, যে সোলার এনার্জি পড়বে, তুমি যতগুলা মানে জাংশন কনসিডার করবা, ওই যে উপরেরটা EG1 ধরো, EG2 EG3, তার মানে তোমার এখানে এদের মধ্যে রিলেশনটা হবে EG1 শুড বি গ্রেটার দেন EG2 and EG2 শুড বি গ্রেটার দেন EG3, তাই না? উপরের দিকে বড় বড় এনার্জি গ্যাপের জাংশন গুলো থাকবে। আচ্ছা আচ্ছা, এখন যেটা ব্যাপার, এখন দেখো তুমি মাল্টিপল জাংশন, হ্যাঁ, এবং মাল্টিপল ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করতেছি আমরা, খেয়াল রাখো, কারণ আমরা কিন্তু সিলিকনের উপর সিলিকন বসাইতে পারবো না, বা জার্মেনিয়াম উপর জার্মেনিয়াম না, বা গ্যালিয়াম আর্সেনাইডের উপর গ্যালিয়াম আর্সেনাইড না। কারণ কি, তুমি ডিফারেন্ট এনার্জি গ্যাপ চুজ করছো। কারণ ডিফারেন্ট এনার্জি গ্যাপ যখন তুমি চুজ করবা, দ্যাট মিনস তোমার ম্যাটেরিয়াল ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তার মানে একটা ম্যাটেরিয়াল উপর আরেকটা ম্যাটেরিয়াল, তার মানে সর্ট অফ হেটারো স্ট্রাকচার, হ্যাঁ, তাই না? মনে হয় যে তোমরা হোমো স্ট্রাকচার হেটারো স্ট্রাকচার পড়ছো, যে হেটারো স্ট্রাকচার মিন করে হচ্ছে এক ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল যখন ইন্টারফেস তৈরি করি আমরা, তাই না? এখন এই ক্ষেত্রে আমাদের কি হয়, যখন তুমি হেটারো স্ট্রাকচার তৈরি করবা, হ্যাঁ, এটা কমন কনসার্ন, এটা কিন্তু শুধু সোলার সেলের জন্য না, যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের জন্য কমন কনসার্ন, যে তাদের মধ্যে ল্যাটিস ম্যাচিংটা হয় কিনা। ল্যাটিস ম্যাচিং মিন্স হচ্ছে ওই যে তোমার ল্যাটিস কনস্ট্যান্ট আছে, তাহলে অ্যাটমিক স্ট্রাকচার আছে, তাহলে একটা নিচের যে লেয়ার, সেটা যে অ্যাটমিক স্ট্রাকচার, তার উপরে তুমি অন্য ম্যাটেরিয়াল আরেকটা লেয়ার তৈরি করলা, এদের মধ্যে অ্যাটমিক স্ট্রাকচারটা ম্যাচ করানো দরকার, খুব বেশি ডিফারেন্স যাতে না হয়। এবং অ্যাটমিক স্ট্রাকচারের প্রাইমারি যে আমাদের ইয়েটা রিপ্রেজেন্টেশন, যে প্যারামিটার দিয়ে, সেটা হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট দিয়ে। ল্যাটিস কনস্ট্যান্ট বলি আমরা ওই যে তোমার কাছাকাছি দুইটা, মানে পাশাপাশি দুইটা কি বলে এটাকে, পাশাপাশি দুইটা তোমার রিপিটিং যে স্ট্রাকচার, হ্যাঁ, তাদের মধ্যে ডিস্টেন্স, হ্যাঁ, তার মানে একটা দুইটা ইউনিট সেলের মধ্যে, ওই যে তোমরা আগে পড়ছো এক সময় সেকেন্ড ইয়ারে বা কোনো সময়, যে ইউনিট সেল আছে থাকে আমাদের, তাই না? যে ইউনিট সেল গুলার মধ্যে যে ডিস্টেন্স, সেটাকে আমরা ল্যাটিস কনস্ট্যান্ট বলি সাধারণত। তো ওই ল্যাটিস কনস্ট্যান্ট দিয়ে যেহেতু আমরা বুঝাই যে তাহলে তার অ্যাটমিক স্ট্রাকচার কেমন ভিতরে, এই ল্যাটিস কনস্ট্যান্ট যাতে কাছাকাছি থাকে, নিচে যে ম্যাটেরিয়ালটা দিলা তার উপরে একটা ম্যাটেরিয়াল দিচ্ছ, এদের ল্যাটিস কনস্ট্যান্ট যাতে ম্যাচ করে। একদম এক্স্যাক্টলি 100% ম্যাচ করানো সম্ভব তো আর হয় না, কিন্তু কাছাকাছি যাতে হয় যতটা সম্ভব। এই জন্যই আমরা এই যে ল্যাটিস কনস্ট্যান্টের কথাটা বলি। তুমি যখনই মাল্টিপল, এই যে এটা কিন্তু ল্যাটিস কনস্ট্যান্টটা ফেব্রিকেশন রিলেটেড একটা ইস্যু,
এর আগে ব্যান্ড গ্যাপটা থিওরিটিক্যাল ইস্যু, যে থিওরিটিক্যাল মিন্স হচ্ছে এটা দিয়ে তুমি ডিজাইন করছো, থিওরিটিক্যাল ডিজাইন। এরপর এখন থিওরিটিক্যাল ডিজাইন করে তুমি ব্যান্ড গ্যাপ তৈরি করলে সুন্দর, যে এই ব্যান্ড গ্যাপ ভালো, আমি এই ব্যান্ড গ্যাপ চুজ করবো। এখন এটা করেসপন্ডিং তোমার ওই ব্যান্ড গ্যাপের করেসপন্ডিং তো তোমাকে ম্যাটেরিয়াল খুঁজতে হবে, তাই না? ম্যাটেরিয়াল খুঁজলা, খুঁজেও পাইলা, এখন নিচের যে ম্যাটেরিয়ালটা আছে সেটার সাথে এই ম্যাটেরিয়ালটা ম্যাচ করে কিনা সেটা দেখার বিষয় আছে, ওইটা প্র্যাকটিক্যাল কনসার্ন। হ্যাঁ, যে আমি ফেব্রিকেট করবো, এখন ফেব্রিকেটটা হবে কিনা ভালো, ম্যাচিংটা হবে কিনা, এটা কাজে এই ল্যাটিস কনস্ট্যান্ট তখন আমরা কনসিডার করি। এই জিনিসটা তোমার সিলিকন সোলার সেলের ক্ষেত্রে দরকার নাই কনসিডার করার, কারণ ওখানে সিলিকনের উপর পি টাইপ সিলিকনের উপর তুমি এন টাইপ সিলিকনই তৈরি করতেছো, মানে জাস্ট এন টাইপ ডিফিউশন করে তুমি একটা এফিশিয়েন্ট লেয়ার তৈরি করে ফেললা, সেটা ওকে। হ্যাঁ, ওখানে ল্যাটিস কনস্ট্যান্টের ইস্যু নাই আপাতত। কিন্তু এই যখন মাল্টি জাংশন সোলার সেলের কথা বলি আমরা, তখন ল্যাটিস কনস্ট্যান্ট একটা বড় ধরনের ইস্যু। এবং দেখো এখানে এই যে মিসম্যাচ হলে কি হয়, এই যে দেখো এনআরএল, এই যে দেখো এখানে খেয়াল করো, এনআরএল showed that a lattice mismatch as small as 0.01% significantly decrease the current produced by the solar cell। দেখো দেখছো অনেক ছোট, এত ছোট 0.01% মাত্র। তাহলে এত ছোট ল্যাটিস মিসম্যাচ যদি হয়, তাহলেও সেটা মানে কারেন্টটা ডিক্রিজ করে, সিগনিফিকেন্ট ডিক্রিজ করে। এই যে 14 নাম্বার দেখবে একটা ওই বইয়ের আছে কোন একটা ইয়েতে রেফারেন্স, হ্যাঁ, জাস্ট ভ্যালুটা দেখে রাখো, যে মানে যথেষ্ট এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, দ্যাট ইজ কনস্ট্যান্টটা। তাহলে দেখো এখন ল্যাটিস ম্যাচিং এর জন্য, ল্যাটিস ম্যাচিং এর জন্য আমরা যেটা, যে গ্রাফটা আমরা সব সময় দেখাই, যে তোমার ব্যান্ড গ্যাপ আর ল্যাটিস কনস্ট্যান্টের যে গ্রাফ, এইটা অলওয়েজ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা দেখবা তোমরা মনে হয় ইয়ে থেকে দেখে আসছো, আগে থেকে দেখে আসছো এটা, যে সেকেন্ড ইয়ার থেকে এই ধরনের গ্রাফ, এই গ্রাফটা আমরা সবসময় ফলো করি যখন তুমি হেটারো স্ট্রাকচারের ব্যাপারে আসবা, তখন এটা আমরা দরকার, তাই না? এটাতে কি দেখায় এই গ্রাফটাতে, আমরা আবার একটু বলি, এটা একটা ব্যান্ড গ্যাপ এবং ল্যাটিস কনস্ট্যান্ট একটা গ্রাফ। ব্যান্ড গ্যাপ থাকবে এবং ল্যাটিস কনস্ট্যান্ট একটা আরেকটা এক্সিস থাকে। এখন তুমি এই যে গ্রাফ যেমন আছে, হ্যাঁ, যে দেখো বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, এখানে তোমার এই যে এদিকে দেওয়া আছে ল্যাটিস কনস্ট্যান্ট গুলো আর এদিকে ব্যান্ড গ্যাপ, তাহলে তুমি কোন ব্যান্ড গ্যাপ নিতে চাচ্ছ? ধরো তুমি একটা যদি নাও, ধরো 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 এই যে ধরো তুমি যদি এখানে নাও, হ্যাঁ, এই যে ধরো ইন্ডিয়াম সালফাইড, হ্যাঁ, ইন্ডিয়াম সালফাইড কনসিডার করলাম তুমি একটা লেয়ার হিসেবে, যেহেতু ইন্ডিয়াম সালফাইডের ব্যান্ড গ্যাপ কম, তার মানে এটা আমরা নিচের দিকে লেয়ার হিসেবে ধরো ইন্ডিয়াম সালফাইড কনসিডার করলাম। তাহলে ইন্ডিয়াম সালফাইড মিন্স হচ্ছে যে 0.4 এর কাছাকাছি ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ, 0.4 ইলেকট্রন ভোল্ট। এখন তুমি যদি আবার এখন এটার সাথে ম্যাচ করাইতে চাও, তুমি একটু 1.4, তার তুমি আরেকটা নিতে যাচ্ছ 0.4, আরেকটা নিতে যাচ্ছ ধরো প্রায় 1.5 মতো, 1.5 মতো। তাহলে তুমি যেটা করতে পারো 1.4 এর সাথে, হ্যাঁ, 1.5 নিতে চাইলে তোমার 1.5 প্রায় এখানে, তাই না? একটা হতে পারে তোমার এইখান থেকে কিছু নিতে পারো, এই লাইন থেকে, অথবা আরো ভালো নিতে চাইলে এই যে এই লাইনটাও ইউজ করতে পারো, এই লাইনটাও ইউজ করতে পারো। এটা কি দেখো, এইটা তোমরা লাইনগুলো হয়তো মনে আছে তোমাদের, না? লাইনগুলো মিন করে কি মনে আছে কারোর? কি মিন করে এই যে স্ট্রেট লাইনগুলো, তাই মনে আছে কারো তোমাদের? হ্যাঁ, মনে নাই? দেখো লাইনগুলো মিন করে হচ্ছে, আমরা যখন এই লাইন দিয়ে আমরা কম্পাউন্ড বুঝাই, কম্পাউন্ড মানে হলো যে মিক্স আপ কম্পাউন্ড। আমি বলি দেখো, যেমন যেমন ধরো এই যে এটা এই পয়েন্টটা হচ্ছে অ্যালুমিনিয়াম আর্সেনাইডের, এই যে অ্যালুমিনিয়াম আর্সেনাইড, এইটাই দেখো এই লাইনটা, এই যে উপরের লাইনটা, আমি এটা দেখাচ্ছি না, এই যে এটা, হ্যাঁ, উপর দিয়ে যেটা গিয়ে এই যে নিচের দিকে দেখো নেমে আসছে, এই যে এটা হচ্ছে ইন্ডিয়াম আর্সেনাইড। তাহলে অ্যালুমিনিয়াম আর্সেনাইড এই পয়েন্ট, আর এই লাইন বরাবর আরেকটা পয়েন্ট হচ্ছে ইন্ডিয়াম আর্সেনাইড। তাহলে এই লাইনের মধ্যে বুঝাচ্ছি হলো যে এই লাইন বরাবর তুমি এইটা ইন্ডিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম আর্সেনাইডের কম্বিনেশন, মানে কম্পাউন্ড। তার মানে এই নরমালি এটা তো হলো বাইনারি কম্পাউন্ড, তাই না? অ্যালুমিনিয়াম আর্সেনাইড একটা বাইনারি কম্পাউন্ড, আবার ইন্ডিয়াম আর্সেনাইডও একটা বাইনারি কম্পাউন্ড, হ্যাঁ। তাহলে এদের যদি মিক্সচার করো তোমার কি হবে দেখো, আর্সেনিকটা এখানে কমন, তার মানে এখানে টার্সিয়ারি একটা কম্পাউন্ড হবে, হ্যাঁ, যে মানে তিনটা কম্পাউন্ডে, তার মানে অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড।
এটা অ্যালুমিনিয়াম আর ইন্ডিয়াম হচ্ছে একটা একটা রিপ্লেস করবে, কাজে অ্যালুমিনিয়াম আর ইন্ডিয়াম হচ্ছে ভ্যারিয়েবল, আর্সেনিকটা ফিক্সড। কাজে তুমি যত বেশি অ্যালুমিনিয়ামের পার্সেন্টেজ বাড়াবা তত এটা এই লাইনের উপরের দিকে চলে যাবে, আর যত বেশি ইন্ডিয়ামের পার্সেন্টেজ বাড়াবা তত লাইনের নিচের দিকে তুমি ম্যাটেরিয়াল পাবা। কাজেই এই ধরনের গুলো আমাদের জন্য সুবিধা হচ্ছে, এখানে তুমি যখন তুমি এই কম্পোজিট গুলা তৈরি করবা তখন পার্সেন্টেজ বা রেশিও ভ্যারি করে তুমি তার ব্যান্ড গ্যাপ, এই যে দেখো, এই যে দেখো তুমি এই লাইন বরাবর উপর নিচে করলে তার করা মানে কি ব্যান্ড গ্যাপ ভ্যারি করতেছে, কাজে ব্যান্ড গ্যাপ তুমি টিউন করতে পারতেছো। আবার সাথে এই যে ল্যাটিস কনস্ট্যান্টও, হ্যাঁ, যে এখান থেকে এই পর্যন্ত তার মানে এতটুকু ল্যাটিস কনস্ট্যান্ট ভ্যারি করতেছে, ল্যাটিস কনস্ট্যান্টও তাহলে তুমি কন্ট্রোল করতে পারবা। তাহলে ল্যাটিস কনস্ট্যান্ট এবং ব্যান্ড গ্যাপ দুইটাই তুমি কিন্তু এই কম্পোজিশন চেঞ্জ করে করে কন্ট্রোল করতে পারতেছো। কাজে এইভাবে আমরা কি করি, আমরা এভাবে ম্যাটেরিয়াল চুজ করি। কাজে তোমার এরকম আরো অপশন আছে, হ্যাঁ, যে এই যে গ্যালিয়াম আর্সেনাইড, এটা খুব ভালো একটা জিনিস। গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম আর্সেনাইড এদের মধ্যে যখন কম্পোজিশন আমরা তৈরি করব রেশিও চেঞ্জ করে, তখন কি হয় গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড অথবা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, অ্যাল গ্যাস বলি আমরা, তাই না? এভাবে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম দেখো আবার, তাহলে দেখো এখানে তাহলে আমাদের যে ইয়েটা যে ব্যান্ড গ্যাপটা, তাহলে ব্যান্ড গ্যাপ আর ল্যাটিস কনস্ট্যান্ট, হ্যাঁ, যেমন এই যে গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম আর্সেনাইডের কথা বললাম, এই দেখো এই লাইনটা খুব ভালো, ভালো কেন, এটা অলমোস্ট ভার্টিক্যাল। খেয়াল করো, তার মানে আমি এনার্জি অ্যাল গ্যাসের মধ্যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডে আমি কম্পোজিশন যদি চেঞ্জ করি অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামে, হ্যাঁ, তাহলে এই লাইন বরাবর আমি ভ্যারি করাতে পারবো ম্যাটেরিয়ালটা। তাহলে কি হবে দেখো, এনার্জি গ্যাপ কিন্তু প্রায় 1.4 থেকে প্রায় 1.45 থেকে তোমার দেখো প্রায় 2.2 এর মতো ভ্যারি করে, তাহলে আমি ব্যান্ড গ্যাপের ভ্যারিয়েশন ভালো পাচ্ছি। আবার ল্যাটিস কনস্ট্যান্ট খুব বেশি ভ্যারি করে না, দেখো এই বরাবর, হ্যাঁ, ল্যাটারাল ডিরেকশন দেখো ল্যাটিস কনস্ট্যান্ট খুব একটা ভ্যারি করেনি, এটা ভালো, তাই না? এটা এই ধরনের ম্যাটেরিয়ালের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদের ভালো। কাজে এইভাবে আমরা কি করতে পারি, আমরা ম্যাটেরিয়াল চুজ করতে পারি। এভাবে তুমি ব্যান্ড গ্যাপ বিভিন্ন রকম নিবা, তুমি খেয়াল রাখবা যাতে ল্যাটিস কনস্ট্যান্ট খুব বেশি ভ্যারি না করে, ম্যাচ যাতে করে, এই জিনিসটা আমরা কনসিডার করব। আচ্ছা, এটা গেল আমাদের তাহলে ব্যাপার, হ্যাঁ, মানে ফিজিক্যাল ইয়ের ক্ষেত্রে আমরা এটা কনসিডার করলাম যে আমাদের ল্যাটিস ম্যাচটা হয় কিনা। আরেকটা ইস্যু মাল্টিপল সোলার সেলের বা মাল্টিপল জাংশন সোলার সেলের আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে কারেন্ট ম্যাচিং। কারেন্ট ম্যাচিং, কারেন্ট ম্যাচিংটা কারেন্ট ম্যাচিংটা হচ্ছে তোমার এখন কি দেখো, খেয়াল করো, এখন আমার সেল কিন্তু কয়েকটা, তাই না? কয়েকটা সেল থাকলে এখন এটা তো সিরিজে কানেক্ট করতেছি আমি, হ্যাঁ, সিরিজে কানেক্ট করলে এখন ভোল্টেজ তো অ্যাড হলো, ওই যে আগের দিনে যেটা ব্যাপার যে আমরা আলোচনা করতেছিলাম, ভোল্টেজ অ্যাড হলো কিন্তু কারেন্ট কিন্তু অ্যাড হবে না, তাই না? সিরিজে কি হলো, তাহলে ডিফারেন্ট সোর্স থাকলে মিনিমাম কারেন্টটা ফ্লো করে। তো বেসিক্যালি মিনিমাম কারেন্ট ফ্লো করানো থেকে আমার যেটা বেশি দরকার, যে ইকুয়াল কারেন্ট যদি ফ্লো করে সবার মধ্যে, বা ইকুয়াল কারেন্ট যদি সবাই জেনারেট করে, সেটা সবচেয়ে ভালো। কারণ কম বেশি হইলে বেশিটা সাধারণত আরেকটার মধ্যে দিয়ে লোড হিসাবে হিসাবে কনসিডার করে ওটার মধ্যে কারেন্ট ফ্লো করায়, ওই যে তাতে থার্মাল এনার্জি বেড়ে যায় বা এইসব ঝামেলা হয় কিছু, হ্যাঁ। সো সেই জন্য আমরা কি করার চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে সবগুলা সেলই যাতে ইকুয়াল, অলমোস্ট ইকুয়াল কারেন্ট প্রডিউস করে, এটা আমরা চাই। তো এখন ঘটনা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে বা এটা চ্যালেঞ্জটা হচ্ছে যে
তোমার ডিফারেন্ট ম্যাটেরিয়াল নিচ্ছ, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের অ্যাবজর্পশন ডিফারেন্ট হবে, এবং অ্যাবজর্পশন ডিফারেন্ট হওয়া মানে তার সেটা থেকে অ্যাবজর্পশন কম বেশি হলে যে কম অ্যাবজর্ব করবে সে কম কারেন্ট জেনারেট করবে, যেহেতু সে ইএইচপি জেনারেট করবে কম, যে বেশি ফোটন অ্যাবজর্ব করবে সে ইএইচপি জেনারেশন করবে বেশি, তার মানে বেশি কারেন্ট জেনারেট করবে। কাজে এই ধরনের কিছু ঝামেলা আছে। তো এই জন্য আমরা যেটা করি যে এই ইয়েগুলার কই গেল, দাঁড়াও, আচ্ছা যা হোক, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এই প্রত্যেকটা সেলগুলার আমরা থিকনেস কম বেশি করব, থিকনেস কম বেশি করব। জিনিসটা কেমন? থিকনেস কম বেশি করা মানে ধরো ধরো এটা একটা সেল, হ্যাঁ, তোর উপরে হচ্ছে আমি EG1 এ নিলাম, EG1, EG2, EG3, যেখানে তাদের করেসপন্ডিং অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যদি বলি, অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট যখন আলফা 1, হ্যাঁ, এটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে আলফা 3, এটা অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট ধরলাম। তাহলে এগুলা এখন এইগুলা ভ্যারি করতেই পারে। তো আমরা দেখবো, আমরা কি জানি দেখো, যে অ্যাবজর্পশন বেশি করবে বা যার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বড় বেশি, সে বেশি অ্যাবজর্ব করবে, তার মানে সে বেশি কারেন্ট প্রডিউস করবে। তাহলে তার থিকনেস যদি আমি কমায় দেই, কারণ থিকনেস যত ম্যাটেরিয়াল থিকনেস তুমি যত বাড়াবে তত সে অ্যাবজর্ব করার পসিবিলিটি বেড়ে যায়। হ্যাঁ, কাজে যেগুলো সাধারণত আমরা করি কি, যে ম্যাটেরিয়াল গুলা কম অ্যাবজর্ব করে তাদের থিকনেস আমরা বেশি রাখি। হ্যাঁ, যে তাহলে কম তারা অ্যাবজর্পশনটা মানে বেশি ফোটন তাহলে অ্যাবজর্ব করার সুযোগ পাবে। হ্যাঁ, যেহেতু তুমি থিকনেস বড় করে দিচ্ছ, ফোটন বেশি সময় ধরে স্টে করতেছে ম্যাটেরিয়ালের মধ্যে, কাজে অ্যাবজর্ব হওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। সো আমরা যেটা করব যে এইখানে যেটা অ্যাবজর্পশন ধরলাম, এটা যদি এরকম হয় আলফা 1 গ্রেটার দেন ধরো আলফা 2, অথবা ধরো আলফা 1 লেস দেন, হ্যাঁ, আমরা উল্টা করে ধরি, হ্যাঁ, এরকম যদি হয়, হ্যাঁ, তাহলে আলফা 3 নিচেরটা সবচেয়ে বেশি অ্যাবজর্পশন, তারপরটা তারপরে তাহলে সবচেয়ে নিচেরটা যে অ্যাবজর্পশন বেশি তাকে আমি একটু থিন রাখবো, যার এরপরে এটার অ্যাবজর্পশন, হ্যাঁ, তাহলে এটাকে ঠিক করব, আর এটা অ্যাবজর্পশন আরো বেশি তাহলে এটাকে আরো ঠিক করব। এরকম করে আমরা ম্যাচ করি, এটা আমি দেখালাম, কিন্তু এটা যদি এরকম রিলেশন নাও হতে পারে, অন্যরকম রিলেশন হতে পারে, সেই হিসাবে তাহলে তোমার যেটাই বেশি অ্যাবজর্পশন হবে, আলফা আলফা মানে অ্যাবজর্পশন সবচেয়ে কম ধরছি, তার মানে প্রথমটা অ্যাবজর্পশন সবচেয়ে কম, কাজে এটাকে ঠিক করে দিচ্ছি। এটা অ্যাবজর্পশন এর থেকে এটা থেকে বেশি, তার মানে এটা থেকে একটু থিন করলাম। আবার এটা অ্যাবজর্পশন সবচেয়ে বেশি 3 নাম্বারটা, তাহলে এটাকে সবচেয়ে থিন করলাম। তাহলে কি ইলেকট্রন মানে ইলেকট্রন হোল প্রডিউস করাটা মোটামুটি ইকুয়াল হবে। হ্যাঁ, এটা কম বলে এটা বেশিক্ষণ থাকবে ফোটন, তার মানে বেশি অ্যাবজর্ব হওয়ার পসিবিলিটি থাকবে। এটা অত দরকার নেই, সেটা কম সময় থাকলে চলবে, এটা আরো দরকার নেই, আরো কম সময় থাকলে চলবে, হ্যাঁ, মানে ফোটন কাজে মোটামুটি সবাই সমানভাবে ইয়ে করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, মানে কারেন্ট প্রডিউস করতে পারে। এটাকে আমরা কারেন্ট ম্যাচিং বলি, যাতে তোমার সবগুলা সেল থেকে মোটামুটি ইকুয়াল অ্যামাউন্টে কারেন্ট তৈরি হয়, এটা কারেন্ট ম্যাচিং। এইটা হচ্ছে ফেব্রিকেশন রিলেটেড আরেকটা ইয়ে কনসার্ন, হ্যাঁ, এই মাল্টি জাংশন সোলার সেলের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, আমরা তারপরে দেখো, আচ্ছা তাহলে এটা কারেন্ট ম্যাচিং এর ব্যাপারটা গেল। হ্যাঁ, এখানে দেখবে এগুলোই বলা আছে মোটামুটি। এই যে এখানে যেমন এই যে কারেন্ট ম্যাচিং এর দেখো, মানে ইয়ে অ্যাবজর্পশনে কিছু গ্রাফ দেওয়া আছে, অ্যাবজর্পশন ভ্যারি করে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল। হ্যাঁ, এই যে আলফা হচ্ছে পার মিটারে কত অ্যাবজর্ব করে, হ্যাঁ, সেটা। আর এই যে ওয়েভলেংথ অনুযায়ী বিভিন্ন ওয়েভলেংথ, এটা তো আবার অ্যাবজর্পশন তো ওয়েভলেংথ ডিপেন্ডেন্ট, তো কাজেই ওয়েভলেংথ তো দেওয়া থাকে সেজন্য। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা ব্যাপার যে ফিজিক্যালি আমরা যখন তৈরি করি মাল্টিপল জাংশন, দুইটা অ্যাপ্রোচ আছে, দুইটা। একটা হচ্ছে দেখো মেকানিক্যাল স্ট্যাকিং, আর একটা হচ্ছে মনোলিথিক্যালি গ্রোন বাই এমওসিভিডি অথবা এমবিই।
তো মেকানিক্যাল স্ট্যাকিং বলতে বেসিক্যালি তুমি একটা সেল তৈরি করবা, তার উপর আরেকটা সেলকে স্ট্যাক করবা বা বসাই দিবা, সিম্পলি আলাদা আলাদা করে সেল তৈরি বসাই দেওয়া। বসাই দিয়ে সাধারণত আমরা মানে এটা ইন্টারফেসটা তৈরি করার জন্য বা বন্ডিংটা যাতে হয় এদের মধ্যে, তখন আমরা সাধারণত অ্যানিলিং করি। অ্যানিলিং করা মানে টেম্পারেচার, একটু হাই টেম্পারেচার রেখে সেটা কিছুক্ষণ রাখলে সেটা ওই জাংশন গুলাকে এটা স্টিক করে ফেলে, মানে বন্ডিং তো হয়ে যায়। তো এটা একটা অপশন মেকানিক্যাল স্ট্যাকিং। কিন্তু সাধারণত এটা আমরা করি না, এটা এটা কোয়ালিটি ভালো হয় না, ইন্টারফেস কোয়ালিটিটা ভালো হয় না তেমন। হ্যাঁ, কাজে এগুলার এইটা ইউজ করাটা কমার্শিয়ালি তেমন একটা ইউজ করা হয় না, বা রিসার্চের কোনো দিকেই এটা ইউজটা কম হয়, করা যায় বাট এটা তেমন একটা ইউজ করি না। রাদার আমরা যেটা প্রেফার করি সেটা হচ্ছে এই যে পরেরটা, মনোলিথিক্যালি ড্রোন বাই এমওসিবিডি অথবা এমবি। কাজে তুমি এমওসিবিডি বলো বা এমবি বলো, এগুলো জানো যে তোমার লেয়ার গ্রো করার জন্য, সেমিকন্ডাক্টর মেটাল গ্রো করার টেকনিক, তাই না? কেমিক্যাল ভেপার ডিপোজিশন বা মলিকুলার বিম এপিটেক্সি, হ্যাঁ, এগুলা। তা এগুলা দিয়ে আমরা করি কি, এই মানে এগুলাতে ইয়ে কন্ট্রোলটা কি বলে, ক্রিস্টালের কন্ট্রোলটা বা মানে কোয়ালিটি কন্ট্রোল যেটা, হ্যাঁ, ক্রিস্টালের, সেটা খুব ভালো করা যায় এই এমওসিবিডি বা এমবি, বিশেষ করে এমওসিবিডিতে। এমওসিবিডিতে তোমার ইয়ে ভালো হয়, ডিফেক্ট কম থাকে সাধারণত এমওসিবিডিতে। হ্যাঁ, তো এনিওয়ে, তো এই দুইটাতে দিয়ে আমরা তৈরি করি যে তোমার মনোলিথিক্যালি জানো তোমরা যে জিনিসটা হচ্ছে একটা লেয়ার উপর কন্টিনিউয়াসলি তৈরি করা। প্রথমে গ্যালিয়াম ধরো ইয়ে করলা, জার্মেনিয়াম রাখলা, তারপরে গ্যালিয়াম আর্সেনাইড রাখলা, ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড রাখলা, এরকম বিভিন্ন ভাবে লেয়ার গুলা গ্রো করানো, জিনিসটা এরকম। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস, তাহলে এইটা আমরা সাধারণত মনোলিথিক্যাল গ্রোথটা ইউজুয়ালি কনসিডার করি মাল্টি জাংশন সোলার সেলের ক্ষেত্রে। এখন দেখো, এখন ব্যাপার হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে যে তোমার এক একটা জাংশন, দেখো এখানে দেখো 3টা সেল দেখানো হয়েছে। উপরে হচ্ছে গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড কনসিডার করেছে উপরের সেলটা, নিচের সেলটা গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড, হ্যাঁ, আর নিচেরটা জার্মেনিয়াম। গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড উপরেরটা, তার মানে এটার ব্যান্ড গ্যাপ সবচেয়ে বেশি হওয়ার কথা। দেখি আমরা দেখে নিই, দেখো তো কোনটা, এটা গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড। হ্যাঁ, গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড মনে হয় বেশি হবে। ইন্ডিয়াম ফসফাইড কোথায়, কই গেল গ্যালিয়াম ফসফাইড, গ্যালিয়াম আর্সেনাইড তো ইন্ডিয়াম ফসফাইড, এখানে দেখানো ইন্ডিয়াম ফসফাইড, এই যে গ্যালিয়াম ফসফাইড আর ইন্ডিয়াম ফসফাইড, এই কাপটা কনসিডার করবো আমরা। তাহলে তুমি যখন ইয়ে করবা গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড বানাবা, মানে গ্যালিয়াম বেশি, তাহলে তাই না, একটা হচ্ছে কি করছে একটা দেখি, তারপর আর একটু দেখে নিতে হবে। গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড, গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড। তাহলে গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড আমি এই কার্ভ থেকে নিচ্ছি। আর গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড কই গেল, গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড কোথায়, গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড কই, গ্যালিয়াম আর্সেনাইড তো হচ্ছে এইটা, আর ইন্ডিয়াম, এই যে ইন্ডিয়াম আর্সেনাইড, এই যে গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড হচ্ছে এই লাইনটা, দেখো খেয়াল করো, এইটা হচ্ছে গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইডের লাইন। হ্যাঁ, আর এইটা হচ্ছে গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইডের লাইন। তাহলে দেখো এদের মধ্যে কিন্তু ল্যাটিস ম্যাচ করানোর সুযোগ আছে। এই যে দেখো এই রিজনটা কমন, কাজে এতটুকু রিজনের মধ্যে যদি তুমি, তার মানে যে ল্যাটিস ম্যাচ এই যে এরকম 5.7 থেকে 5.8 বা 5.9 পর্যন্ত তুমি ল্যাটিস ম্যাচ করাতে পারবে অ্যাংস্ট্রম, 5.7 থেকে 5.9 অ্যাংস্ট্রম। হ্যাঁ, এর মধ্যে তুমি ক্লিন করতে পারতেছো, এবং এখানে কিন্তু এনার্জি গ্যাপে তুমি একটা ভ্যারিয়েশন পাচ্ছ। তুমি যদি এই লাইনে থাকো, হ্যাঁ, যেমন ধরো তুমি যদি এই যে এখানেই থাকো, ধরলাম এই লাইনে, হ্যাঁ, বা গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড, এরকম লাইন মাঝামাঝি থাকো, এখানে তোমার প্রায় 1.6 পাবা, আর এখানে পাবা 1.2 এর একটু কম, 1.1 মতো। তাহলে দেখো তুমি 1.6 পাচ্ছ উপরের লেয়ারে, আর নিচেটা তো ধরো 1.1 এর মতো প্রায় পাচ্ছ মোটামুটি। হ্যাঁ, এবং ল্যাটিস সুন্দর করে ম্যাচ করাতে পারতো, একদম অলমোস্ট 100% এর কাছাকাছি ম্যাচ করাতে পারতেছো। এই জন্য আমরা এগুলো প্রেফার করি, তাই না? আর আরেকটা নিচেটা নিচে জার্মেনিয়াম, তার মানে ওরা এরকম লাইনে নিতে যাচ্ছে, জার্মেনিয়ামের কাছাকাছি নিচ্ছে, বুঝছো, এই উপরের দিকে এরকম নিতে যাচ্ছে, এরকম নিয়ে নিচেরটাকে জার্মেনিয়াম ধরছে, এটা কাছাকাছি ধরো, জার্মেনিয়াম একটু কম, দ্যাট ইজ কনস্ট্যান্ট, বাট তাও মোটামুটি, হ্যাঁ, মোটামুটি ম্যাচ করবে। যদি একদম তুমি অ্যালুমিনিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড, জার্মেনিয়াম নাও, তাহলেও কিন্তু হবে, সেটাও খারাপ হবে না হয়তো। এটা এই লাইন বরাবর এই তিনটাও নিতে পারো। এরা নিচে হচ্ছে গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড, গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড আর জার্মেনিয়াম। তার মোটামুটি কাছাকাছি তিনটা ল্যাটিস কনস্ট্যান্টের ম্যাটেরিয়াল নিয়েছে।
আর ব্যান্ড গ্যাপও যথেষ্ট তুমি ডিফারেন্স পাচ্ছ, বড় মাঝারি ছোট এরকম তিনটা ব্যান্ড গ্যাপ পাচ্ছ তুমি, তাই না? তাহলে এইখানে কি করছে, তাহলে এখানে একটা গ্যালিয়ামিনিয়াম ফসফাইডের একটা ইয়ে কি বলে এটাকে সেল, হ্যাঁ, এখানে আরেকটা সেল গ্যালিয়ামিনিয়াম আর্সেনাইডের সেল, আর এখানে জার্মেনিয়াম, নিচে হচ্ছে জার্মেনিয়ামের সেল। এখন তাহলে দেখো তিনটা সেল, এই যে নিচে পিএন পিএন করে, তো নিচে পিএন, এই যে দেখো পিএন, এটা একটা টপ সেল, এটা মিডল একটা সেল, এই যে গ্যালিয়ামিনিয়াম আর্সেনাইড, আর এটা হচ্ছে বটম সেল। এখন এই তিনটা সেল তারা ইয়ে করছে, তৈরি করছে, হ্যাঁ। এখন এদের মধ্যে তোমার কিছুটা আইসোলেশন দরকার আসলে, আইসোলেশন সেলগুলা, কারণ সেলগুলাকে তুমি ইন্ডিভিজুয়ালি ইয়ে করবা, কি বলে এটাকে ইয়ে করতে যাচ্ছ, একটা কারেন্ট জেনারেটর হিসেবে প্রডিউস করতে চাচ্ছ, হ্যাঁ। সো আমার এইটা এই পিএন জাংশন আর এই পিএন জাংশন, হ্যাঁ, এদের মধ্যে আইসোলেশন দরকার আছে। এই আইসোলেশনটা আমরা যেটা দিয়ে করি, দেখো এখানে খেয়াল করো কি করছে, এই যে দেখো এটা পিএন জাংশন, এখানে মিডল সেল, তাই না, উপরে পিএন জাংশন, এর মধ্যে একটা উল্টা এনপি জাংশন তৈরি করছে, দেখছো? এখানে এন আছে, এটার সাথে আরেকটা এন তৈরি করছে, এটা পি আছে উপরে, তার সাথে একটা পি তৈরি করছে। খেয়াল করে এটা কোথায় করছে, দেখো এই যে দেখো এই যে মাঝখানের সেলটার, দেখো এই যে মাঝখানে মিডল সেলের পি হচ্ছে এইটা, পি এটা, তার উপরে এন থাকবে, তাই না? তার দেখো এই যে গ্যালিয়ামিনিয়াম আর্সেনাইডের বেস, মানে এটা পি, তার উপরে এমিটার যেটা বলছে সেটা তার মানে এন আর কি, বুঝছো? দেখো এন টাইপ গ্যালিয়ামিনিয়াম আর্সেনাইড নিয়েছে, এবং তার উপরে একটা অনেক সময় আমরা খুব থিন একটা উইন্ডো লেয়ার তৈরি করি, হ্যাঁ, সাধারণত একটা তৈরি করা হয় ম্যাচিং এর জন্য, জাস্ট উপরটা সাথে ম্যাচ করার জন্য। কাজে এরকম একটা গ্যালিয়ামিনিয়াম ফসফেটের, এটাও কিন্তু এন টাইপের, খেয়াল রাখো এন, হ্যাঁ, কাজে এই পুরোটাই এন হিসাবে কনসিডার হচ্ছে, এটা পি হিসাবে, তাহলে পি এন জাংশন তুমি এখানে পাচ্ছ। আর উপরের টার দেখো এই যে এখানে একটা পি আর এখানে এন, হ্যাঁ, পি এন, এখানেও এই যে এই পি আর এটা এন, আর এই পি এর নিচে অনেক সময় আমরা আরেকটা পি এর জাংশন, একটা জাংশন না ঠিক লেয়ার বসে, এটাও কিছুটা যে ফিল্ডের কারণে আমরা একটা অনেক সময় করা হয়, হ্যাঁ, ব্যাক সারফেস ফিল্ড বা এরকম জন্য আমরা তৈরি করি, কিন্তু এটাও পি টাইপের, তার মানে এটা পি এটা এন, তার মানে এখানে একটা পি এন জাংশন আমরা পাচ্ছি। তাহলে উপরের টপ সেলের পি এন জাংশনটা এটা, আর মাঝখানের সেলের পি এন জাংশনটা এটা। এদের মধ্যে তাহলে এই পি আর এই এন, দেখো এটার এন এটার পি, এই যে এইটার উপরটার পি একটু আর নিচেরটার এন, এদের মধ্যে উল্টা একটা দেখো জাংশন তৈরি করা আছে, যেটাকে আমরা টানেল জাংশন বলতেছি। টানেল প্রত্যেকটা সেলেম আছে, দেখো টানেল জাংশন। তাহলে এই যে এই এন এর সাথে একটা এন, এই যে এই এন এর সাথে একটা এন, এটা, আর এই এন পি এর সাথে এই উপরে পি এর নিচে একটা পি। তবে খেয়াল রাখবে একটু ডিফারেন্স আছে, কি যে ডোপিং এর ডিফারেন্স আছে। এই যে এই এন এর উপর দেখো এটা এন প্লাস প্লাস, এটা ছোট হয়তো বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু এইটা হচ্ছে এন প্লাস প্লাস আর এটা হচ্ছে পি প্লাস প্লাস। তার মানে কি, তোমরা জানো যে পি আর পি প্লাস প্লাস মধ্যে পার্থক্য হচ্ছে পি এর যা কনসেন্ট্রেশন, পি প্লাস প্লাস এর হলে কনসেন্ট্রেশন আরো বেশি, এটা হাই ডোপিং করি আমরা। যখনই প্লাস বা প্লাস প্লাস থাকবে তার মানে হাই ডোপিং করা হচ্ছে, কাজে এইগুলাতে ডোপিং হাই। এই টানেল জাংশনে আমরা এন আর পি তে হাই ডোপিং করি। আবার নিচে দেখো এই যে মিডল সেল আর বটম সেল, এদের মধ্যেও দেখো ওই যে পি এর সাথে বটম মিডল সেলের পি এর সাথে একটা পি প্লাস প্লাস আছে, আর বটম সেলের, হ্যাঁ, এন এর সাথে একটা দেখো এন প্লাস প্লাস আছে। কাজে এখানে এন প্লাস প্লাস আর পি প্লাস প্লাস, এখানে একটা টানেল জাংশন তৈরি করছে পিএন জাংশন, এখানে একটা পিএন জাংশন। তাহলে এখানে উল্টা একটা যে পিএন জাংশন তৈরি করা হয়েছে, তাহলে দুইটা সেলের মধ্যে একটা আইসোলেশন সে দিচ্ছে। তার মানে বেসিক্যালি দেখো খেয়াল করো জিনিসটা ইন্টারেস্টিং, এর মধ্যে থেকে কারেন্ট কিন্তু এখানে যাওয়ার কথা না, এটা উল্টা দিকে পিএন, যদি কারেন্ট এভাবে ফ্লো করে তার মানে এটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে, তাই না? এটা উল্টা হয়ে যাওয়ার কথা। এখন উল্টা পিএন জাংশনের মধ্যে, তার মানে পিএন জাংশনের রিভার্স গ্লাসে কখন তুমি ইয়ে করতে পারো, এটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে কারেন্টের জন্য, এই যে উল্টা পিএন জাংশনটা। কাজে এই ব্যারিয়ারের মধ্যে দিয়ে তুমি কখন কারেন্ট ফ্লো করাতে পারো, আমরা একভাবেই পারি, সেটা হচ্ছে টানেলিং করে, হ্যাঁ, টানেলিং করে, তাই না? টানেল হিসেবে যখন টানেল ইফেক্ট যখন আমরা ইউজ করতে পারি, তখনই ওই পিএন জাংশন উল্টা হইলেও তার মধ্যে দিয়ে কারেন্ট বা ইলেকট্রন ফ্লো করবে। এখানে সেই জন্য দেখো এটাকে জাংশনের নামই হচ্ছে টানেল জাংশন। এবং টানেল জাংশন করা হয়েছে, দেখো হাই ডোপিং করা হয়েছে। ডোপিং হাই করা মানে কি, ডোপিং হাই করলে কিন্তু ব্যারিয়ার রিজনটা চিকন হয়ে যায়, ন্যারো হয়ে যায়। তাহলে আমরা জানি কি, ব্যারিয়ার যত ন্যারো হবে তত টানেলিং করার পসিবিলিটি বেড়ে যায়, তাই না? টানেলিং একটা ইয়ে, তোমার হাইট বেশি থাকতে পারে
ব্যারিয়ারের হাইট, বাট ব্যারিয়ারের উইথ যত কম হবে তত টানেলিং এর প্রবাবিলিটি বেশি হয়। কাজেই তুমি যদি এই ব্যারিয়ার যদি ইয়ে করতে চাও, ন্যারো করতে চাও, হ্যাঁ, তাহলে তোমাকে ডোপিং হাই করতে হবে। হাই ডোপিং করা মানে ব্যারিয়ার ন্যারো হয়ে যায়। কাজেই এখানে দেখো সেখানে N++ বা P++ ডোপিং করা হয়েছে এই টানেল জাংশন গুলাতে। কারণ কি, আমরা কিন্তু আইসোলেশনও করতে যাচ্ছি, আবার কারেন্টের মধ্যে দিয়ে পাঠিয়ে দিতে চাচ্ছি। সেই জন্য যেটা করে যে দেখো, সেই জন্য হলো যে এইখানে ই করবে, কি বলে, এর মধ্যে দিয়ে কারেন্ট আমি পাঠিয়ে দিব। আদারওয়াইজ কি আমাদের ঝামেলা হবে যে এইটার সরাসরি কানেক্ট করি না কেন, যে এটার এন মিডল সেলে এন আর উপরে একটা পি, এখানে কিন্তু একটা উল্টা পিএন জাংশন তৈরি হবে। আমার কিন্তু এটাকে আইসোলেট করতে হবে। এটা একটা সেল, এটা থেকে কারেন্ট জেনারেট করবে, ভোল্টেজ প্রডিউস করবে। এটা আরেকটা সেল, এটা থেকে কারেন্ট জেনারেট করবে, ভোল্টেজ প্রডিউস করবে। কিন্তু যখন তুমি এই টপ পি এর সাথে বটম এন সরাসরি কানেক্ট করে দিবা, তাহলে কিন্তু এখানে উল্টা দিকে একটা পিএন জাংশন, স্ট্রং পিএন জাংশন তৈরি হয়ে যায়। কাজে এটা আবার ভোল্টেজকে নেগেট করে দিবে। হ্যাঁ, তাহলে উপরে একটা ফিল্ড, নিচে আরেকটা উল্টা ফিল্ড, এটা সমস্যা করে। কাজে এখানে আমরা ছোট একটা লেয়ার তৈরি করি, যেটা উল্টা পিএন জাংশন এখানে তৈরি করি আলাদা করে, যেটা বেসিক্যালি দুইটাকে আইসোলেট করার কথা। কিন্তু স্টিল কারেন্ট ফ্লো করাতে হবে। কিভাবে কারেন্ট ফ্লো করাতে হবে? ওই যে টানেলিং এর মাধ্যমে। সেই জন্য দেখো এই ফিগারটাতে, এই যে পরের ফিগারটাতে একটু আসো, টানেল জাংশন এখানে যেটা করা হয় দেখো, এটা অবশ্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি, আরেক জায়গাতে পেয়েছি তো, সেখানে আরেক জায়গায় দিয়েছি। এখানে ইন্ডিয়াম গ্যালিয়াম ফসফাইড উপরের লেয়ারে করেছে, আর নিচের লেয়ারে গ্যালিয়াম আর্সেনাইড। হ্যাঁ, দুইটা লেয়ারের মধ্যে দেখাচ্ছি, এখানে তিনটা লেয়ার দেখানো হয়নি। তাহলে এইটা ধরো টপ লেয়ার, এখানে এই যে এনপি আছে, দেখো এই যে এনপি আর দিয়ে বুঝতেছো তোমরা যে এটা হচ্ছে অ্যাকচুয়াল জাংশন সোলার সেলটা, আর এখানেও এনপি আছে, এটাও অ্যাকচুয়াল জাংশন সোলার সেল, তাই না? প্লাস না, প্লাস গুলা বুঝবা যে ইয়ের এক্সট্রা, বিশেষ করে প্লাস প্লাস, এই যে P++, N++, এগুলা হচ্ছে টানেল জাংশনের জন্য। আর P+, N+, এই যে পি থেকে সরাসরি P++ আমরা অনেক সময় যাই না, আমরা আরেকটা লেয়ার সাধারণত রাখি, যে যেটা যাতে কনসেন্ট্রেশন যে তোমার চেঞ্জ হচ্ছে সেটা অ্যাব্রাপ্ট চেঞ্জ না হয়। এন থেকে N++ না গিয়ে আমরা করি কি N+, এবার একটু গ্র্যাজুয়ালি যাই। এটা সাধারণত করা হয়। তো এইটা এখানেও সেই কাজটাই করছে। দেখো একটু জোরে বল, একটু বুঝি নাই, শুনি নাই। স্যার আমি বলতে চাচ্ছি এটা পেছনে কারণ কি, কেন অ্যাব্রাপ্টলি কনসেন্ট্রেশনটা চেঞ্জ করা যায় না? অ্যাব্রাপ্টলি আমরা তোমার অ্যাব্রাপ্টলি যদি করি, হ্যাঁ, তুমি এন থাকলো, তাহলে যেটা কিছুটা একটু ঝামেলা হবে সেটা হচ্ছে ধরো পি দিলা, হ্যাঁ, আর P++ দিয়ে দিলা, তখন হবে কি, তোমার যে এই পিটা থাকলো, এই যে দেখো, এই যে এটা ধরো পি, আর এরপরে ধরো আমি দিলাম P++, তার মানে পি দিলা তুমি 10⁻, ধরো 15, P++ দিয়ে দিলা 10⁻21, ধরো। তাহলে যে ডিফারেন্সটা হয় এখানে দেখা যায়, তখন এই P++ এর তুলনায় পিটার মানে হোলের কনসেন্ট্রেশন এতই কম হয়, তখন ওইটাকে আমরা এন এর মতো অলমোস্ট কনসিডার করা হয়ে যায়। মানে তোমার এন আর পি এর মধ্যে ডিফারেন্সটা কি আসলে? তোমার সিম্পলি কোন একটা ক্যারিয়ারের কনসেন্ট্রেশনের ডিফারেন্স। এন এ হোলের কনসেন্ট্রেশন খুব কম থাকবে, মাইনরিটি, আর পি তে হোলের কনসেন্ট্রেশন বেশি থাকবে, ওটা মেজরিটি ওখানে। কাজে এই মাইনরিটি আর মেজরিটির মধ্যে একটা ডিফারেন্স থাকে, তাই না? এটাই হলো বেসিক্যালি, একটা আমরা পি বলি, একটা এন বলি। এখন তুমি পি নিছো 10⁻15, আবার এন নিছো, সরি P++ নিছো যে 10⁻21, তা 10⁻6 এর ডিফারেন্স হয়ে যায়। এটা অলমোস্ট মনে হবে যে P++টা পি আর পিটা হচ্ছে এন, এরকম একটা ডিফারেন্স চলে আসে অলমোস্ট। সেই জন্য তখন আবার ওখানে আবার আরেক ঝামেলা হয়। আরেক ঝামেলা বলতে হচ্ছে ওই ইন্টারফেসে আবার একটা পিএন জাংশন ইয়ে তৈরি হয়ে যায়, ওই কি বলে তোমাকে, ওই ব্যারিয়ার লেয়ার মতো তৈরি হয়ে যায় অ্যাব্রাপ্ট চেঞ্জ হলে। কিন্তু তুমি যদি গ্রাজুয়ালি চেঞ্জ করো, পি থেকে P+ যাও, তাহলে ধরো 10⁻15 থেকে 10⁻17 গেলা, বা 10⁻18 গেলা, 10⁻18 থেকে আবার 10⁻21 গেলা, তখন গ্রাজুয়াল চেঞ্জ হয়, এবং এখানে থিকনেস গুলো সাধারণত ছোট হয়, কিন্তু খুব বড় না। কাজে এই চেঞ্জটা হলে তখন আর কি তোমার পুরোপুরি ওইরকম একটা পিএন জাংশনের মতো আলাদা করে একটা ইন্টারফেস তৈরি হয়ে যায় না মাঝখানে। এতে প্র্যাকটিক্যালি করার সময় করি আমরা, থিওরিটিক্যালি চিন্তা না করলেও চলে, কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় দেখা যায় যে ওইটা নতুন একটা পিএন জাংশনের মতো অ্যাক্ট করে আর কি। যেহেতু পি এর ভ্যালু একটাতে খুবই কম, আর একটাতে পি এর ভ্যালু খুবই বেশি, অ্যাজ ইফ বেশিটাই পি আর ছোটটা এন, এরকম ভাবে বিহেভ করে আর কি। এই জন্য সাধারণত দেখবে প্র্যাকটিক্যালি অনেক সময় আমরা থিওরিটিক্যাল যখন ডিভাইস পড়াই,
এই লেয়ার গুলো আমরা আনি না, লেয়ার গুলো কথা বলতে হয় না, কিন্তু প্র্যাকটিক্যালি করার সময় তোমার দেখা যায় যে যদি এভাবে করে ফেলি তখন প্র্যাকটিক্যালি ডিভাইসটা ভালো পারফরমেন্স করে না, শো করে না। তখন আমরা ওই যে উন্নত কিছু মেথড কনসিডার করি, যে মাঝখানে একটা লেয়ার বাফার লেয়ারের মতো করে একটা কিছু অ্যাড করে দিই, এগুলো অনেক সময় বাফার লেয়ারও বলি আমরা। হ্যাঁ, যে এটার অন্য কোন কাজ নেই, জাস্ট দুইটার মধ্যে ম্যাচিং করানোর জন্য, ক্যারিয়ারের ম্যাচিং করানোর জন্য, ক্যারিয়ার যাতে ওই যে মানে মাঝখানে ইন্টারফেসটা যাতে দুই দিকে পুরাপুরি দুই ধরনের কনসেন্ট্রেশন না দেখে, কাছাকাছি টাইপের একটা কনসেন্ট্রেশন যাতে দেখে। হ্যাঁ, তার মানে টাইপ আমি একই আছে মোটামুটি, পুরোপুরি উল্টা হয়ে যায় এই টাইপটা, এরকম ব্যাপার কিছুটা, বুঝছো? এই ধরনের কিছু সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে কাজ করতে হলে তখন দেখবা যে প্র্যাকটিক্যালি কাজ করতে হলে এরকম অনেক কিছু খুঁটিনাটি জিনিস অ্যাড হয়। হ্যাঁ, দেখবা লেয়ার তোমার দুইটা লেয়ার দিয়ে তোমার ডিভাইসের ফাংশন হয়ে যাচ্ছে, বাদ দেখবা যে 5-6টা লেয়ার আমরা আসলে ইউজ করি এই ধরনের বিভিন্ন পারপাস সার্ভ করার জন্য প্র্যাকটিক্যালি, এগুলো আছে কিছু। আচ্ছা, তাহলে দেখো এখানে যেটা দেখাচ্ছিলাম, তাহলে এখানে দেখো, তাহলে এদিকে এন আর এদিকে পি। হ্যাঁ, তাহলে এইটা হলো এনপি এর ইয়েটা। হ্যাঁ, এখান থেকে দেখো একটু চেঞ্জ হয়েছে, এই যে পি প্লাস করছে, এরপরে দেখো এই যে পি প্লাস আর এন, এদিকে আবার কি এই যে পি এন আছে, এই যে দেখো এদিকে পি এদিকে এন, তাহলে এনপি এটা, তাহলে এটা একটা সেল, বেসিক্যালি এটা আরেকটা সেল। হ্যাঁ, আর মাঝখানে এই পি প্লাস আর এন প্লাস কে যে বাফারের মতো ইউজ করছে, আর একদম মাঝখানে যেটা পি প্লাস প্লাস আর এন প্লাস প্লাস, যেটাকে আমরা টানেল জাংশন বলছি, এইটা খেয়াল করো, এই যে এখানে তাহলে পি প্লাস প্লাস, দেখো প্লাস প্লাস করাতে কি হয়েছে, প্লাস প্লাস বেশি অতিরিক্ত করা হয়েছে কেন, এটা লেভেল দেখো উপরে উঠে গেছে। দেখো এটা কি, এটা আমাদের ইয়েটা ফার্মি লেভেলটা, তাই না, ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফার্মি লেভেলটা। ফার্মি লেভেল দেখো নরমালি কি এই ব্যালেন্স ব্যান্ড, এটা তো ইয়েটা, তো এটা হচ্ছে পি টাইপের, তার মানে ব্যালেন্স ব্যান্ড থাকবে ফার্মি লেভেল কাছে, তার ব্যালেন্স ব্যান্ডটা কিন্তু ফার্মি লেভেল নিচে থাকার কথা, যেটা দেখো পি তে তাই আছে, ব্যালেন্স ব্যান্ডটা ফার্মি লেভেলের নিচে আছে, এটাই থাকে। কিন্তু তুমি এতই বেশি এটাকে পি প্লাস করে দিছো, দেখো ব্যালেন্স ব্যান্ডটা ফার্মি লেভেল উপরে উঠে গেছে। আর কন্ডাকশন ব্যান্ড এটা পরেরটা কি হয়েছে দেখো, এই যে এন প্লাস প্লাসে নরমালি কন্ডাকশন ব্যান্ড কোথায় থাকে, এই যে দেখো এন প্লাস এন কই, এই যে কন্ডাকশন ব্যান্ডটা তোমার কন্ডাকশন ব্যান্ডের যে এজ সেটা থাকে ফার্মি লেভেলের জাস্ট উপরে। এখানে তুমি এতই এন প্লাস প্লাস করে দিছো যে দেখো এটা নিচে নেমে আসছে একটু, ফলে এখন দেখো মজার ব্যাপার যে এখান থেকে এখন তার মানে এখানে ব্যালেন্স ব্যান্ড, তার মানে এখানে ইলেকট্রন আছে, এটা কন্ডাকশন ব্যান্ড, ইলেকট্রন নাই, এখানে এমটি লেভেল আছে, তার মানে দেখো এটা যখন কাছাকাছি হয়ে গেছে, ইভেন কন্ডাকশন ব্যান্ডটাকে আমি ব্যালেন্স ব্যান্ড নিচে নামে আনছি, তখন ইজিলি এখান থেকে টানেলিং হবে। যদি এটা ব্যারিয়ার, এখানে কিন্তু একটা ব্যারিয়ার আছে, এটা তুমি থিন করছো, এটা মনে রেখো থিন করছি, এটা যদি ঠিক করে দাও অনেক, এই যে এই যে মাঝখানে যে ডিফারেন্সটা, এই যে এখানে কিন্তু ডিফারেন্স কিন্তু অনেক লম্বা, কম না কিন্তু, এই যে এই ডিফারেন্সটাই কিন্তু মাঝখানে এতটুকু, কিন্তু খুব থিন বলে আমাদের কাছে মনে হচ্ছে চট করে চলে গেল ক্যারিয়ার। অ্যাকচুয়ালি যদি তুমি এটাকে ঠিক করো, এই লেয়ার গুলোকে ঠিক করো, তাহলে কিন্তু এই জিনিসটাই লম্বা চওড়া হবে, চওড়া হলে তুমি দেখবা মাঝখানে এরকম একটা বড় ব্যারিয়ার, সো তখন কিন্তু টানেলিং হবে না। কাজে এটাকে থিন করছো এবং এই অতিরিক্ত তুমি ইয়ে করে কি বলে এটাকে ডোপিং করে, হ্যাঁ, এখানকার পি টাইপের মধ্যে তুমি ভ্যালেন্স ব্যান্ডটাকে ফার্মির উপরে উঠে দিছো আর কন্ডাকশন ব্যান্ডটাকে ফার্মির নিচে নামাই দিছো, ফলে এইখান থেকে এইখানকার ইলেকট্রন গুলো ইজিলি এখান থেকে এখানে পাস থ্রু করতে পারবে, এবং ইলেকট্রন আসতেছে করতে গিয়ে এই যে এখান থেকে, তাই না, এই পিএন জাংশন থেকে, এই যে এনপি থেকে আসতেছে এখানে এনপি থেকে যাবে, কাজে এইভাবে করে সেই ইলেকট্রন গুলো ফ্লো করবে, তাই না, ইলেকট্রন ফ্লো করবে, কাজে ইলেকট্রন গুলো যাতে পাস করতে পারে সেই ব্যবস্থাটা এইখানে করছে টানেল জাংশন দিয়ে। কাজে এটা এক ধরনের সেপারেশন দেয়, কিন্তু স্টিল কারেন্ট যাতে কন্টিনিউয়াসলি ফ্লো করতে পারে, সেই জন্য এটা আবার টানেলিং এর মাধ্যমে কারেন্টটা ফ্লো করানোর ব্যবস্থা রাখি আমরা, সেই জন্য মাঝখানে এই যে টানেল জাংশন গুলো ইউজ করি। এটার জন্য দেখো এখানে এই যে আমরা টানেল জাংশন, প্রত্যেকটা এখানে টানেল জাংশন, এখানে টানেল জাংশন সাধারণত ইউজ করা হয়। কাজে এইটা আমরা, এটা হচ্ছে ইয়ের জন্য করি, হ্যাঁ, এটা হলো কি বলে মাল্টি জাংশন সোলার সেলের জন্য করি আর কি। হ্যাঁ, আর এখানে যেটা দেখাইছে ওই যে আমরা প্রথমে এটা আরেকটা মনে হয় জাস্ট দেখাইছে, ওই যে কিভাবে ইয়ে বাড়াচ্ছে, হ্যাঁ, এই স্পেকট্রামটাকে, যে গ্যালিয়াম, যদি গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড আর মাঝখানে গ্যালিয়াম আর্সেনাইড আর নিচে জার্মেনিয়াম রাখে, তাহলে দেখো এই যে এই অংশটা, মানে স্পেকট্রামের এই অংশটা গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড দিয়ে নিচ্ছ, হ্যাঁ, এটা হলো বুঝতেই পারছো এটা টপ লেভেলে, টপ, এটা যেহেতু এনার্জি ক্যাপ সবচেয়ে বেশি, কাজে এটা টপ লেয়ার হিসেবে থাকবে, মিডল লেয়ার হিসেবে থাকবে গ্যালিয়াম আর্সেনাইড, আর এটা জার্মেনিয়াম। এভাবে তুমি এটা এখানে গ্যালিয়াম আর্সেনাইড দেখেছো মাঝখানে, আর আমরা ওখানে দেখিয়েছিলাম গ্যালিয়াম, কই গেল, গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড বা গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড অসুবিধা নেই, এটা গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড দেখিয়েছিল, এখানে উপরে গ্যালিয়াম ইন্ডিয়াম ফসফাইড ছিল, নিচে জার্মেনিয়াম ছিল।
কাজে এইটা তাহলে আমাদের দেখো ইয়ের ক্ষেত্রে এই মাল্টি জাংশন সোলার সেলের ক্ষেত্রে আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে যে এনার্জি গ্যাপ, তুমি কয়টা লেয়ার করবে, কয়টা জাংশন করতে চাও সেটা একটা তোমার ইস্যু। তুমি সেক্ষেত্রে কিভাবে স্পেকট্রামটাকে ডিভাইড করবা সেটা ব্যাপার। ইজি মানে ব্যান্ড গ্যাপের ভ্যালু তুমি কি রকম নিবা, কোন ম্যাটেরিয়ালে, হ্যাঁ কোন লেয়ারে কত নিবা, সেই হিসাবে ম্যাটেরিয়াল চুজ করা। তারপরে ম্যাটেরিয়াল গুলো চুজ করার সময় তোমাকে আবার খেয়াল রাখতে হবে যে তোমার তাদের ল্যাটিস ম্যাচিং হয় কিনা সেটা। তারপরে আবার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টও তাদের দেখতে হবে বিভিন্ন লেয়ারের, যাতে মোটামুটি সমান রকম ইলেকট্রন হোল পেয়ার তারা তৈরি করতে পারে, মানে কারেন্ট জেনারেশন যাতে মোটামুটি ইউনিক থাকে, সমান থাকে, এটা কনসিডার করতে হবে। এবং আবার ফাইনালি আবার এগুলা তৈরি করার সময় প্র্যাকটিক্যালি তৈরি করার সময় আমরা আবার দেখবো যে এদের মধ্যে আমাদের টানেল লেয়ার গুলা ঠিকমতো টানেল জাংশন আমরা তৈরি করতে পারতেছি কিনা। হ্যাঁ, তাহলে এগুলা তৈরি করে ফাইনালি আমার ডিভাইসটা কাজ করবে আর কি। ঠিক আছে, কাজে এইগুলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি মাল্টি জাংশন সোলার সেল। এই পর্যন্ত। এরপরে আছে থিন ফিল্ম আছে, আর আরেকটু মানে অল্প আছে। থিন ফিল্মটা অবশ্য আমি আজকে আর পড়াবো না, কারণ আমি থিন ফিল্ম কালকে দেখতে গিয়ে দেখলাম এটা সাথে আমি একটু অ্যাড করবো। হ্যাঁ, আর একটু এইটা এই তখন স্লাইডটাতে আমি বিভিন্ন লেয়ারের যে কাজগুলা, হ্যাঁ সেটা এখানে অ্যাড করিনি, আমি এটা অ্যাড করে দিব। হ্যাঁ, আর দু একটা স্লাইড বাড়াই দিব এখানে। ঠিক আছে, পরের দিন থিন ফিল্মটা আমি পরের দিন থিন ফিল্ম আর ওই বাকি যে আমাদের ডাটা শিট যেটা, হ্যাঁ এটা বেসিক্যালি সোলার প্যানেলের, বিভিন্ন সোলার প্যানেলের যে কমার্শিয়াল প্যানেল গুলো পাওয়া যায় বাজারে কিনতে, সেগুলোর ডাটা শিট সেটা একটু দেখাবো, যে এখানে কি কি প্যারামিটার ওরা মানে দিয়ে দেয় এবং সেগুলো কি মিন করে এটা আমাদের জানা দরকার। হ্যাঁ, এগুলো একটু দেখবো, মিনিং গুলো দেখবো আর কি। আর থিন ফিল্মটা একটু আরেকটু আমি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিই, এটা এরপরের দিন পড়াবো। তাহলে আজকে এই টানেল জাংশন এই পর্যন্ত থাকলো। দেখো এই মুহূর্তে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে ছেড়ে দিব। হ্যাঁ।